নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। সোনা অফিসিয়াল 410 আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আজকে বৃহস্পতিবার, সকাল এখন 7টা। এখন বাসি ঘরটা আর বারান্দাটা একেবারে ঝাড়ঝুড় দিয়ে যাব নিচে। আপনারা তো জানেনই যে মা বাড়িতে নেই, তো সুতরাং সমস্ত কাজ আমাকেই করতে হবে। ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, খাওয়া, রান্না বান্না, মিষ্টি স্নান করানো, তেল মাখানো, পুজো দেওয়া, সমস্ত কিছুই একা হাতেই সামলাতে হবে। এদিকে জুতো জোড়া এদিক ওদিকগুলো গড়াগড়ি খাচ্ছে। যেহেতু শীত চলে গেছে, এগুলোর ব্যবহার আর এখন নেই, তাই গুটিয়ে গাটিয়ে রেখে দিলাম। এদিকে নিচে চলে এসেছি, এখন বাজে 7:30। জল যাবে যাবে করছে, তাই আর কি একেবারে জলটা একটু স্টোর করে নিলাম, যাতে রান্নাবান্নার শেষে একেবারে কাজটা সেরে একেবারে কাঁচা ধোয়াটা করতে পারি। যাক, এর মতো একা একা ভরতে থাকুক। এখন যাব বাসনগুলো মাজবো। ঠাকুরের বাসনটা আগে মাজবো, দিয়ে তারপরে ঘর বারান্দাটা ঝাড় দিয়েছে। বদ্দি আজকে তাড়াতাড়ি উঠেছে। আসলে বদ্দি বাড়ির সবাই তাড়াতাড়ি ওঠে, আসলে আজকেই আমি একেবারে তাড়াতাড়ি উঠেছি। ওই যে মা নেই, তার জন্য ঠেলায় না পড়লে বেড়াল যেমন গাছে ওঠে না, সেরকম দশা হয়েছে আমার। তো ঠাকুরের বাসনগুলো আমি একেবারে ধুয়ে মেজে রেখে দেবো। আর যদি সময় পাই পুজোটা দেবো, আর নাহলে আপনারা তো জানেনই আমার দুই যা আছে, দুজনের মধ্যে যে কোনো একজন পুজোটা দিয়ে দেবে। তো যাই হোক, আমি ঠাকুরের বাসন রেখে একেবারে চলে এসেছি গ্যাসের কাছে। কালকে রাতে চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে চটজলদি উঠে আগে রান্নাবান্নাটা সারতে পারি। আনাজপত্রগুলোও কেটে রেখেছি। ফ্রিজে সেমন কিছু ছিল না, ছিল থাকার মধ্যে ছিল গাজর আর কটা সিম ছিল, আর ছিল আলু। তা ভাবলাম ওগুলো দিয়ে একটা ভাজা করে ফেলবো। আর ডিম এনে দিয়েছিল কালকে রাতে ও বাবা, তো ভেবেছিলাম ডিমের ঝোল আর আলু দিয়ে ওইগুলো দিয়ে ভাজা করে একেবারে দুই পদ ভালোভাবে হয়ে যাবে। আর এই যে ভাতটা বসিয়ে গেছিলাম বাসনগুলো মাজতে। কালকে দুপুরবেলা রান্নাবান্নার পরে আর সময় পাইনি বাসনগুলো মাজার, তো একেবারে আজকে সকালে মেজে ফেললাম। দিয়ে অনেকগুলো বাসনই হয়েছে, যাই হোক একেবারে মেজে ফেললাম। আর এই যে কড়াই নিয়ে চলে এসেছি রান্নাবান্না করতে। তেলের মধ্যে একটু হলুদ দিলে আমার আবার গায়ের মধ্যে তেল ছেটে না, আর গ্যাসটাও নোংরাটা কমই হয়। আর এই যে কালকে রাতে একেবারে ওর বাবার কাছে মিষ্টিকে রেখে সব কেটে কুটে গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম, যাতে সকাল সকাল অন্তত রান্নাবান্নাটা সামনে ফেললে সারাদিন মিষ্টিকে নিয়ে বেশ ভালোভাবে কেটে যাবে, আর খাওয়ার চিন্তাটাও করতে হবে না। এদিকে নুন টুন দিয়ে হলুদ টলুদ দিয়ে একেবারে এটা ভাজা হতে থাকবে। আর আমি যাব আবার একটু ওপরে মিষ্টিকে দেখে আসবো মিষ্টি উঠেছে কিনা। ওকে যদি উঠে যায় তাহলে ওকে আবার একটুখানি যদি দুধ দিয়ে আবার শুয়ে রাখা যায়, তাহলে আবার বেশ 2-3 ঘন্টা থাকবে। তো যাই হোক, এদিকে নিচে এসে দেখি ভাতের মধ্যে ডিমটা হয়ে গেছে, আর ভাতে জায়গা নেই, জল দিতে হবে, ভাতটা ফুটতে পারছে না। তার জন্য একেবারে ডিমটা তুলে নিলাম, এগুলোর মতো হতে থাক। আর এদিকে ভাতের জল দিয়ে দিলাম। এই গরম জলটা আগে থেকে হাঁড়িতে কমিয়ে রেখেছিলাম আমি, ওই গরম জলটাই ভাতের মধ্যে দিয়ে দিলাম। আর এই যে ভাজা হয়ে গেছে, বেশ ভালো মতো 2-3 বেলা হয়ে যাবে, দুজন মানুষ। আবার এখন বাজে ওই ধরুন কটা হবে, 9টা বাজে। এখনও হাতে 1 ঘন্টা আছে, ওর বাবা উঠে আবার কাজে চলে যাবে। এই 1 ঘন্টার মধ্যে আশা করি ডিমের ঝোলটা করে কাঁচা ধোয়াটাও কমপ্লিট করতে পারবো। এদিকে ডিমটা আমার ছাড়ানো হয়ে গেছে, আর তেলটাও ভারী গরম হয়ে গেছে। একেবারে ডিম টিম ভেজে রান্নাবান্নাটা সেরে কাঁচা ধোয়াটা করবো চটজলদি, যাতে ওর বাবা থাকতে থাকতে কাজগুলো শেষ করতে পারি জানেন। দিয়ে পারলে সময় পেলে বাসন কটা মাজবো, আর নাহলে রেখে দেবো, পরে দুপুরবেলা খাওয়ার বাসনের সঙ্গে একেবারে মেজে ফেলবো। কালকে ওর ঠাকুমা আবার ফোন করেছিল, ফোন করার পর এই দেখুন ভাতটা আবার হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে ফেলবো। ওর বাবা ফোন করেছিল, তখন ওর ঠাম্মা বললো যে ওই 7টা নাগাদ যখন ফোন করেছিল সন্ধ্যেবেলা, তখন শুনলাম নাকি বর্ধমান না মেমোরি কোথায় ছাড়িয়ে গিয়ে একটা হোটেলে স্টে করেছে, সেখানে খাওয়া দাওয়া করে সারা রাতের জন্য বাসটা ছাড়বে। সারা রাত বাসের মধ্যে থাকবে, তারপরে যাবে আগে গয়াতে, ওখানে দেখে তারপর নাকি বৃন্দাবন না হরিদ্বার, যাই হোক ও বেনারস যাবে বললো। তো গয়া থেকে বেনারস যাবে। তো এদিকে ডিমগুলো ভাজা হয়ে গেছে। নাতি নাতনিদের ব্যাপারে একটু খোঁজ খবর নিলেন, আর উনিও নাকি ভালোই আছেন, অসুবিধা হচ্ছে না কোনো রকমই। মাত্র তো সবে একটা দিন, এখনও 16টা দিন কাটাতে হবে ওই বাসের মধ্যেই। যাই হোক, শরীর সুস্থ থাকুক, ভালো থাকুক। আবার মায়ের কাছে খবর পেলাম আমার মাও নাকি আবার গেছে বৃন্দাবনের ওই বাসে। ওই বাসে ঠিক নয়, ওনাদের আগে আগে যে একটা বাস যাচ্ছে সেই বাসটাতে। আসলে ওনারা যে হোটেলে স্টে করেছে সেই সঙ্গে সঙ্গেই ওনারাও স্টে করছেন। তা আমার মায়ের সঙ্গে দেখা হয়েছে, তা আমার শাশুড়ি আবার জানালেন যে তোমার মাও এসছে বৃন্দাবনে। তো আমি আর জানতাম না খবরটা, যাই হোক ভালোই হয়েছে। উনিও কোথাও যায় না, ওনার খুবই ইচ্ছা ছিল বৃন্দাবন দেখার। যাক, ঘুরে আসুক, দুই বেয়ান একসঙ্গে মিলে ভালোই একটা ট্রিপ হবে। যাক, ওনারা ঘুরুক, আর এদিকে আমরা নাড়ি বাড়ি আর খাই, কিছু করার নেই। যতদিন না মিষ্টি বড় হচ্ছে, আমাদের ঘরের থেকে বেরোনোই এখন দুষ্কর ব্যাপার। তো যাই হোক, এদিকে ডিমের ঝোল তো প্রায় হয়েই গেল।
ডিমে আমি রসুন দিইনি, ওই পেঁয়াজ আর টমেটো দিয়ে, আদা বাটা দিয়ে, লঙ্কা বাটা দিয়ে, জিরের গুঁড়ো দিয়ে করলাম। এদিকে রান্না বান্না হয়ে গেছে, আর জামা কাপড়গুলো যেতে হবে কাচতে। এই যে আমার ডিমের তরকারি রান্না হয়ে গেছে, নামানোর আগে আবার একটু ধনেপাতা দিয়েছিলাম, বেশ ভালোই লাগে খেতে। তো রান্না হয়ে গেছে ডিমের ঝোল। এবার যাবো কাচাকুচি করতে, ওর বাবা উঠে গেছে, কাচাকুচি হয়ে গেছে কমপ্লিট। এগুলোকে পরে মেলবো, সবজিওয়ালা এসেছে, আগে সবজি নিয়ে আসি, কেননা এখন তো রান্নার কি হবে না হবে তার আগে থেকে একটু প্ল্যান করে বাজার টাজার করে রাখতে হবে। ওর বাবা যেহেতু এখন সময় পাচ্ছে না, তো ওর বাবার কাছে একটু আশাটা কমই করতে হবে। তাই ঠাম্মা যেহেতু নেই, তা পাড়া থেকে যা আসবে সেটাকে একটুখানি আগে ভাগে নিয়ে রাখবো, যাতে আমি রাতে একটুখানি কাজটা সেরে রাখতে পারি। তো যাই হোক, রাস্তাটার মনে হয় ড্রেনটা পরিষ্কার করেছে, সেই ড্রেনটার নোংরাগুলোই রাস্তার ওপর তুলে রেখেছে, মনে হয় আজকেই আবার সেগুলো পরিষ্কার করে ফেলবে। তো যাই হোক, ওই যে সবজিওয়ালা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, তা আমি আবার বললাম তাড়াতাড়ি আসো, আমার মেয়ে আবার কান্নাকাটি শুরু করে দেবে। তো যাই হোক, দেখি আজকে কি কি সবজি এনেছে। ছিম এনেছে, বেগুন এনেছে, টমেটো, 2-3 রকমের শাক, ছেঁচির শাক, আর এদিকে এনেছে টক কুল। এগুলো দেশি কুল, আমাদের বাড়িতে 3-4 রকমের কুল গাছ ছিল, তার মধ্যে দুটোই ছিল টক কুল। এখন আর সেই গাছ আর কোথায়, জায়গাই নেই তো গাছ। তো যাই হোক, কিছু সবজিপাতি আমি কিনে নিয়ে চলে এসেছি, ওর বাবা চলে গেছে কাজে, আমি এলাম, ওর বাবাও বেরিয়ে গেল। সবজিপাতিগুলো কী কী নিয়েছি পরে আপনাদের বলছি। এদিকে মিষ্টির ঘুম ভাঙানোর চেষ্টা করছি, ও ঘুম থেকে উঠে একটুখানি ওর সঙ্গে খেললে ওর মেজাজটা আবার ঠিকঠাক থাকে। মিষ্টি আমার খেলা করছে, আর এদিকে আমি বিছানা তুলছি। বাড়িতে বেশ কিছু মানুষ এনেছে, ওই আমার সামনের জানালার পাশে যার বাড়ি সেই এসেছে, আর কিছু ওই যে যেহেতু এখন লক্ষ্মীর ভাণ্ডার চলছে, চারিদিকে যুবশ্রী চলছে, সেই সব নিয়েই কথা হচ্ছে, কে ফর্ম ফিল আপ করেছে আর কে ফর্ম ফিল আপ করেনি। সবার ফর্ম ফিল আপ হয়ে গেল, আমার এখনও হয়নি। তা আমাদের আবার কালকে লাস্ট ডেট, ওই 20 তারিখে বলেছে আমাদের ওয়ার্ডের সমস্ত মানুষদেরকে, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার আর যুবসাথী জমা দেবে, তাদেরকে যেন 20 তারিখে পৌরসভায় একটা ক্যাম্প বসেছে, ওখানে যেন গিয়ে জমা দিয়ে আসে। তো দেখি কালকে কি হয় ব্যাপারটা। আর এই যে হাগিসগুলো গুছিয়ে গাছিয়ে রাখি, একটা সময় করে গিয়ে ফেলে দিয়ে আসবো। সবজিওয়ালার কাছ থেকে আজকে নিয়েছি, আদা ছিল না জানেন, কিছুটা আদা নিয়েছি, সজনের ডাঁটা, উচ্ছে, একটু বিনস, একটু গাজর, বিটও নিয়েছি জানেন, আমার আবার বিট ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তা দেখলাম বিট রয়েছে, বিট নিয়েছি, আর নিয়েছি হেলাঞ্চা শাক, যাতে একটুখানি বড়া খেতে পারি। হেলাঞ্চা শাক নিয়েছি, আর হচ্ছে কি আলুওয়ালা এসেছিলো, আলুটাও নিয়ে রেখে দিয়েছি, আর একটু দুধ রেখেছি। জানি না আজকে একটু দই পাততে পারবো কিনা, যদি আজকে না পারি তাহলে দেখবো কালকে পারি কিনা, কারণ একবার রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে চলে আসলে না আর ইচ্ছা হয় না যে একটুখানির জন্য আবার গ্যাসের কাছে যাই। ওই দুধটা ফ্রিজে রেখে দেবো, পরে একটা সময় পেলে করবো, আর নাহলে কালকেই একেবারে একটু দই পাতবো। আর একটুখানি এখন খুব খিদে পেয়েছে জানেন, এখন বাজে প্রায় 10টা। ও মা, ঘড়ির দিকে যেই তাকাই তখন দেখি বাজে 11:45। কীভাবে যে সময়টা কেটে যাচ্ছে টেরই পাচ্ছি না, ঘুরতে ঘুরতে প্রায় যেন আমার মাথা ঘুরেই যাচ্ছে। তো যাই হোক, ওর বাবা আবার কালকে রাত্রেবেলা এই কিছু খাবার দাবার এনেছে, বাড়িতে তো সবসময় তিনি থাকেন না, আর মাও এখন নেই, কিছু খাওয়ার চাইলে পাবোও না, তাই একটু বিস্কুট টিস্কুট এনে দিয়েছে, আর একটু চানাচুর ভুজিয়া এনে দিয়েছে, যাতে আমি একটুখানি অসময়ে আর কি খিদেটাকে চাপা দিতে পারি আর কি। এই যে এই প্যাকেটের যে বিস্কুটটা, ভারী সুন্দর খেতে, কি জানি কী দিয়ে তৈরি করে, কিন্তু খাওয়ার সময় এত সুন্দর একটা মানে কি বলবো, ঘিয়ের গন্ধ আসে, মনে হচ্ছে যেন ঘির মধ্যে চুবানো, বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, এই বিস্কুটগুলোরও বেকারির বিস্কুট, আমার তো প্রচণ্ডই ভালো লাগে। ওর বাবাও কাজে যাওয়ার আগে 2-1টা করে খেয়ে জল খেয়ে তারপর কাজে চলে যায়। আর এই যে চানাচুরটা, এবারের চানাচুরটা আমি কোনোদিন খাইনি, তো ভুজিয়াটা খেয়েছি, চানাচুরটা একটুখানি মুখে দিয়ে দেখতে হবে কেমন খেতে। যাই হোক, দেখে মনে হচ্ছে যেন ঝাল ঝাল। প্যাকেটটা কাটার পর ভাবলাম দুটো তো ঢালা যাবে না, তা এগুলোকে একসঙ্গে না রেখে ঢেলে এই প্যাকেট শুদ্ধ দাঁড় করিয়ে রাখি, যাতে তখন যেটা দরকার পড়বে নিতে পারবে। চানাচুরটা ভারী সুন্দর খেতে জানেন, এত সুন্দর খেতে, মানে টক ঝাল মিষ্টি, মানে ঝালটা যতটা ভেবেছিলাম ততটা একদমই না। তবে এই চানাচুরটাই পরের বার থেকে আনতে বলবো, বেশ ভালো লাগছে খেতে। যাই হোক, এখন বাজে প্রায় 11:15 জানেন, এখন মিষ্টিকে তেল মাখাবো, আর তেল মাখিয়ে স্নান করাবো। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমি মিষ্টিকে কি তেল মাখাই। আমি মিষ্টিকে 1 মাস কোনো তেল টেল কিচ্ছু মাখাইনি, ওকে স্নানও করাতাম না, যেহেতু প্রচণ্ড শীতের মধ্যে হয়েছিল, তার জন্য আমি মিষ্টিকে এই তেলটা মাখাই। এটা হলো কোকোনাট অয়েল, ভার্জিন কোকোনাট অয়েল, পিওর পুরো। আপনাদেরকে পরে এই লিঙ্কটা আমি শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, আমি প্রথম থেকে 2 মাস বয়স থেকে, ও যখন 2 মাস পড়েছে, আমি ডাক্তারবাবুর কাছে আমি অলিভ অয়েল অর্ডার করেছিলাম, ওর বাবাও অলিভ অয়েল অর্ডার করার সাজেস্ট করেছিল। তবে কিন্তু ওকে যখন ডাক্তার কাছে দেখাতে নিয়ে গেছিলাম 1 মাস পর, তখন ওনারা বলেছিল না তেল সরষের তেল মাখাবেন, না অলিভ অয়েল মাখাবেন।
একদম ভার্জিন কোকোনাট অয়েল তারপর থেকে আমরা এই কোকোনাট অয়েলটা ইউজ করি। এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, তো বড্ড ভালো তেলটি, আমাদের কোনো সমস্যা হয়নি, মিষ্টিরও কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো। আজকের মতো আসি, আবার দেখা হবে, কথা হবে পরের একটি ব্লগে।